জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের বিষয় বাংলা অনার্স তৃতীয় বর্ষের ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য কোর্সের অনলাইন পাঠে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় ফোকলোর পরিচিতি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, অধ্যাপক উপাধ্যক্ষ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমরা আলোচনার শুরুতেই একটু সিলেবাসটা দেখে নিতে চাই। ফোকলোর তত্ত্ব ও মতবাদ, এখানে 40 নাম্বার আছে। সিলেবাসের দুটি অংশ, ক এবং খ। ক অংশে ফোকলোর তত্ত্ব ও মতবাদ, খ অংশে বাংলা লোকসাহিত্য। লোকসাহিত্য অংশে ময়মনসিংহ গীতিকা, ঠাকুরমার ঝুলি, রবীন্দ্রনাথ ঠাকুরের লোকছড়া এবং ডাক ও খনার বচন। এখানে 60 নাম্বার, ক অংশে 40 নাম্বার, এই 100 নম্বর। ক অংশে ফোকলোর তত্ত্ব ও মতবাদ বিষয়টি রয়েছে। ক অংশে আবার কয়েকটি বিভাগ রয়েছে। ফোকলোরের প্রধান প্রধান তত্ত্ব ও মতবাদ, লোকসাহিত্যের সংজ্ঞার্থ শ্রেণীবিন্যাস, বাংলা লোকসাহিত্য সংগ্রহের ইতিহাস, সংগ্রহ ও সম্পাদনা পদ্ধতি এবং লোকসাহিত্যের সমাজ ও সংস্কৃতি। এই 5টি বিষয়ের উপরে আমরা 5টি বা 6টি ক্লাস নেবার চেষ্টা করব। এই 40 নাম্বারের মধ্যে তোমাদের ফোকলোরের তত্ত্ব এবং মতবাদ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আশা করি যে তোমরা যদি ঠিকমতো মনোযোগ দিয়ে ক্লাসগুলো শোনো, তাহলে ফোকলোর সম্পর্কে একটা মোটামুটি ধারণা লাভ করতে পারবে। আজকে আমরা যা শিখব, ফোকলোরের সাধারণ পরিচিতি আমাদের আজকের আলোচ্য বিষয়। এই সাধারণ পরিচিতির মধ্যে ফোকলোর শব্দের উদ্ভব, ফোকলোর শব্দের অর্থ, ফোকলোর শব্দের প্রতিশব্দ বা পরিভাষা, বাংলা প্রতিশব্দ ও পরিভাষা, এছাড়াও ফোকলোরের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিন্যাস, বিষয়বস্তু, সামাজিক পরিবর্তন ও ফোকলোর, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফোকলোর শব্দের উদ্ভব। ফোকলোর একটি ইংরেজি ভাষার শব্দ। এই শব্দটির উদ্ভব ঘটে 1846 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। ইংল্যান্ডের জনৈক ব্যক্তি উইলিয়াম জন থমস নামের একজন ব্যক্তি দ্য অ্যাথেনিয়াম পত্রিকায় প্রথম ফোকলোর শব্দটি ব্যবহার করেন। শব্দটি ব্যবহারের সময় তিনি ফোক এবং লোর মাঝে একটি হাইফন ব্যবহার করতেন। ফোক শব্দের আবিধানিক অর্থ লোক, জনসাধারণ, জাতি ইত্যাদি, এবং লোর শব্দের অর্থ শিক্ষা, বিদ্যা, উপদেশ, পাণ্ডিত্য বা জ্ঞান। লোর শব্দটি প্রাচীন লার, LAR, লার শব্দ থেকে এসছে, যার অর্থ জ্ঞান বা উপদেশ, বিদ্যা বা শিক্ষা। উইলিয়াম
থমস শব্দটি পপুলার অ্যান্টিকুইটির পরিবর্তে ব্যবহার করেছিলেন। আমরা এই ফোকলোর শব্দের আবিধানিক যে অর্থগুলো দেখি তাতে কয়েকটি অর্থ পাই, যে লোকের, সাধারণের, জাতির শিক্ষা। লোকের, সাধারণের, জাতির বিদ্যা, উপদেশ, পাণ্ডিত্য বা জ্ঞান। তো আসলে ফোকলোর এই শিক্ষা, বিদ্যা, উপদেশ বা পাণ্ডিত্য, জ্ঞান কিনা, আমরা এই বিষয়টি নিয়ে একটু জানার চেষ্টা করব। শুরুতে পপুলার অ্যান্টিকুইটিস শব্দটির পরিবর্তে জন থমস ফোকলোর শব্দটি ব্যবহার করেন। পপুলার অ্যান্টিকুইটিস শব্দের অর্থ প্রাচীন জনপ্রিয় কথা বা পুরাতন ইতিহাস অথবা প্রত্ন নিদর্শন। মূলত প্রাচীন নিদর্শনাদি সম্বন্ধে শিক্ষা বা প্রাচীন নিদর্শনাদি সংক্রান্ত তত্ত্ব বোঝাতেই পপুলার অ্যান্টিকুইটিস শব্দটি ব্যবহৃত হতো। অশিক্ষিত গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতিকে বোঝাতে পপুলার অ্যান্টিকুইটিস শব্দটি ব্যবহৃত হতো এবং ফোকলোর মূলত সেই উদ্দেশ্যেই তখন ব্যবহার করা হয়েছিল। তো 19 শতকে আমরা ফোকলোরের যে সংজ্ঞা পাই সেই সংজ্ঞাটি হলো এরকম, যে অশিক্ষিত গ্রামীণ জনগোষ্ঠীর পরম্পরা নির্ভর মৌখিক ঐতিহ্যকে ফোকলোর বলে। 2 নাম্বার, ঐতিহ্যগতভাবে লোকগণ যা মুখে মুখে শিক্ষা লাভ করে তাই ফোকলোর। 3, মুখে মুখে যেসব প্রাচীন নিদর্শন বা ঐতিহ্য পুরুষানুক্রমে উত্তরাধিকার সূত্রে চলে আসছে তাকে ফোকলোর বলে। ফোকলোরের এই সংজ্ঞায় আমরা কয়েকটি বৈশিষ্ট্য পাই। 1, ঐতিহ্যাশ্রয়ী। 2, অতীত জীবনচর্চার প্রত্ন নিদর্শন। 3, বর্তমানে যা আছে তা অতীতের উদ্বর্তন। 4, এই সংস্কৃতির নাম মৌখিক ঐতিহ্য। এবং 5, গ্রামের নিরক্ষর অনগ্রসর কৃষিজীবী সমাজ। অর্থাৎ ফোকলোর হতে হলে ফোকলোরের যে সমস্ত উপাদান উপকরণ আছে সেইগুলোকে অবশ্যই গ্রামীণ কৃষিজীবী সমাজের অঙ্গীভূত হতে হবে এবং গ্রামীণ কৃষিজীবী সমাজের অঙ্গীভূত না হলে সেটিকে ফোকলোর হিসেবে গণ্য করা হতো না। তখন মনে করা হতো যে ফোকলোরের উপাদান উপকরণসমূহ একমাত্র গ্রামে এবং অশিক্ষিত সমাজে বিরাজ করে এবং নগরায়ন বা শিল্পায়নের ফলে ফোকলোরের উপাদান উপকরণ হারিয়ে যায়। কিন্তু পরবর্তীকালে ফোকলোরের শব্দের পরিবর্তন হয়েছে। এখন মনে করা হয় যে শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র নির্বিশেষে ফোকলোর বিরাজমান। ফোকলোর যেমন গ্রামে আছে তেমন শহরেও আছে। নগরায়ন এবং শিল্পায়নের ফলে ফোকলোরের কোনো মৃত্যু নেই। ফোকলোর একটি প্রবহমান প্রক্রিয়া। সময়ের প্রবহমানতার সঙ্গে সঙ্গে ফোকলোর পরিবর্তিত হয়। এই ধারণায় ফোকলোরের সংজ্ঞারও পরিবর্তন ঘটে। আধুনিককালে ফোকলোরকে একটি বিশেষ বিদ্যা হিসেবে চিহ্নিত করা হয়, যে আধুনিককালে যেমন সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি বিদ্যাশাখা গড়ে উঠেছে, ফোকলোরও সেই রকম একটি বিদ্যাশাখা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ফোকলোরের আধুনিক সংজ্ঞাটি যদি আমরা দেখি,
তাহলে দেখব যে 19 শতকে যখন বলা হচ্ছে যে ফোকলোর অশিক্ষিত গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতি, কিন্তু আধুনিক কালে এসে ফোকলোর আর অশিক্ষিত গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতি থাকছে না। ফোকলোর এখন নগর, গ্রাম সর্বত্রই যেহেতু বিরাজ করে, এবং শুধু অশিক্ষিত গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্যে ফোকলোর সীমাবদ্ধ নয়, নাগরিক সমাজের মধ্যেও ফোকলোর রয়েছে। এবং নাগরিক সমাজ সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফোকলোরের অনেক উপাদান উপকরণ তারা সৃষ্টি করে এবং গ্রহণ করে। তো সেই কারণে ফোকলোরের আধুনিক সংজ্ঞারও পরিবর্তন ঘটেছে। মারিয়া লিস স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফোকলোর, মিথোলজি অ্যান্ড লিজেন্ড, সংক্ষেপে SDFML, এই গ্রন্থে ফোকলোরের 21টি সংজ্ঞা নির্দেশ করেছেন। এই 21টি সংজ্ঞা থেকেই প্রমাণ হয় যে ফোকলোরের সংজ্ঞা সম্পর্কে পণ্ডিতরা আসলে একমত নন। কিন্তু তারপরেও আমরা একটি আধুনিক সংজ্ঞা পাই ফোকলোরের। এই যে প্রখ্যাত আমেরিকান ফোকলোরবিদ ডানবেন আমস ফোকলোরের একটি লেটেস্ট সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটি এরকম যে ফোকলোর ইজ অ্যান আর্টিস্টিক কমিউনিকেশন ইন স্মল গ্রুপস। এর বাংলা অনেকটা এরকম যে ফোকলোর হচ্ছে একটি ছোট গোষ্ঠীর আভ্যন্তরীণ শিল্পিত সংযোগ। সেই গোষ্ঠীটি একটি ভৌগোলিক গোষ্ঠী হতে পারে, একটি নৃগোষ্ঠী হতে পারে, অথবা একটা জাতিগোষ্ঠী হতে পারে। সেটা যে গোষ্ঠী হোক না কেন, এই গোষ্ঠীর আভ্যন্তরীণ যে শিল্পিত ব্যাপারগুলো থাকে, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সেইগুলোর সংযোগ, এই সংযোগকেই আধুনিককালে ফোকলোর বলা হয়েছে। সেই হিসেবে আধুনিক ফোকলোরের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি আমরা। আধুনিক ফোকলোরের বৈশিষ্ট্যগুলি অনেকটা এইরকম: একটি গোষ্ঠীর অন্তর্গত সংযোগ প্রক্রিয়া, 2 নম্বর গোষ্ঠীর চেতনা এবং আত্মপরিচয়ের মাধ্যম, 3 বহুবিদ্যা নির্ভর শৃঙ্খলা, 4 সামাজিক সাংস্কৃতিক বিজ্ঞান, 5 সতত পরিবর্তনশীল। একটি গোষ্ঠীর অন্তর্গত সংযোগ প্রক্রিয়া বলতে আমরা আসলে কি বুঝি? অন্তর্গত সংযোগ হলো যে গোষ্ঠীর যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোর একটি প্রদায়ী থাকে এবং আরেকটি গ্রহীতা থাকে। অর্থাৎ একজন ফোকলোরের কোনো উপাদান উপকরণ যখন সৃষ্টি করেন, অন্যজন সেটি গ্রহণ করেন। এই গ্রহণ, সৃষ্টি এবং গ্রহণের মধ্য দিয়ে ফোকলোর সংযোগ সাধন করে। সেই সংযোগ সাধনটি আবার একটি চেতনা নির্ভর। গোষ্ঠীর যে চেতনা এবং আত্মপরিচয়ের যে একটি ব্যাপার থাকে, এইটিকে অনেকটা জাতীয়বাদী দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা যায়। যে এই বিষয়টি আসলে 19 শতকেও ছিল, 20 শতকেও বহমান আছে, এবং এইটি ফোকলোরের একটি চিরন্তন প্রক্রিয়া বা চিরন্তন বৈশিষ্ট্য বলা যেতে পারে। যে কোনো গোষ্ঠীর মধ্যে ফোকলোরে, সেটা নৃগোষ্ঠী হোক, অথবা কোনো জাতিগোষ্ঠী হোক, অথবা বিশেষ কোনো ভৌগোলিক গোষ্ঠী হোক, সেই গোষ্ঠীর মধ্যে, সেই গোষ্ঠীতে যে ফোকলোরের উপাদান উপকরণগুলো বিরাজমান থাকে, সেখানে অবশ্যই গোষ্ঠীর একটা চেতনা থাকে এবং আত্মপরিচয়ের একটা ব্যাপার থাকে। এরপর বহুবিদ্যা নির্ভর শৃঙ্খলা। ফোকলোর এখন একটি বহুবিদ্যা নির্ভর শৃঙ্খলায় পরিণত হয়েছে। অর্থাৎ বহুবিদ্যা নির্ভর মানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, মনোবিজ্ঞান, দর্শন, ভাষাবিজ্ঞান, এমনকি তথ্য প্রযুক্তির সব কিছুর সমন্বয়ে ফোকলোর এখন একটি আধুনিক বিদ্যা শৃঙ্খলায় পরিণত হয়েছে। কিন্তু 19 শতকে বিষয়টি এরকম ছিল না। 19 শতকে ফোকলোর
শতকে এবং 20 শতকের গোড়ার দিকে ফোকলোর মূলত সমাজবিজ্ঞান এবং কিছুটা নৃবিজ্ঞান নির্ভর ছিল, কিন্তু আধুনিককালে ফোকলোর একটি স্বতন্ত্র বিদ্যা শৃঙ্খলায় পরিণত হয়েছে। এই স্বতন্ত্র বিদ্যা শৃঙ্খলায় যে ফোকলোর মূলত সামাজিক এবং সাংস্কৃতিক বিজ্ঞান হিসেবে চিহ্নিত করা যায় ফোকলোরকে। ফোকলোরের যে পঠন পাঠন, এই পঠন পাঠনের মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক অসংখ্য বিষয় রয়েছে, যে বিষয়গুলোকে ফোকলোর ধারণ করে এবং এইগুলোর পঠন পাঠন একটি বিজ্ঞান নির্ভর প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়। ফোকলোরের উপাদান উপকরণ সততই পরিবর্তনশীল হয়, যে আজকে ফোকলোরের একটা উপাদান উপকরণ যেরকম আছে আগামীতে নিশ্চয়ই সেরকম থাকবে না। যেমন অতীতে আমরা ফোকলোরের উপাদান উপকরণে যেমন একসময় দেখেছি যে গ্রামাঞ্চলে ঢেকির ব্যবহার ছিল, এখন ঢেকির জায়গায় যন্ত্রের ব্যবহার এসছে, কিন্তু সেই যন্ত্র আবার লোকযন্ত্র। এখন মানুষ পাওয়ার টিলারের সঙ্গে এই ধান মাড়াই করছে গ্রামাঞ্চলে। এরপরে লোকযান এসেছে, আগে নৌকা ছিল, গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, এখন সেই সবের জায়গায় অনেক নতুন নতুন যানবাহন এসছে, লোকযানবাহন। যেমন এখন বাংলাদেশে গ্রামাঞ্চলে একটি যানবাহন আমরা খুব চলতে দেখি, যে কোথাও কোথাও এই যন্ত্রটির নাম ভটভটি, কোথাও এর নাম লসিমন। এইটি এখন একটি লোকযানে পরিণত হয়েছে। এইরকমভাবে আমরা ফোকলোরের কে প্রতিনিয়ত পরিবর্তন হতে দেখি। ফোকলোরের শ্রেণীবিন্যাস ও বিষয়বস্তু। ফোকলোরকে মোটা দাগে কয়েকটি ভাগে বিন্যস্ত করা যায়। 1 নম্বর বাচনিক, আমাদের ছড়া, ধাঁধা, প্রবাদ প্রবচন, লোককথা, লোকসঙ্গীত, কিংবদন্তি ইত্যাদি। খ অঙ্গভঙ্গি জাত ফোকলোর, লোকনৃত্য, লোকনাটক ইত্যাদি। গ আচরণিক, লোকাচার, লোকধর্ম, লোকচিকিৎসা ইত্যাদি। ঘ লোকক্রীড়া, হাডুডু, লাঠি খেলা, বউছি ইত্যাদি। এরকম যত খেলা আছে সব লোকক্রীড়ার মধ্যে পড়বে। বস্তুকেন্দ্রিক ফোকলোর, লোকস্থাপত্য, লোকযান, লোকশিল্প, লোকযন্ত্র ইত্যাদি। চ লিখন কেন্দ্রিক ফোকলোর, জাতক, রামায়ণ, মহাভারত ইত্যাদি। বাচনিক ফোকলোরের মধ্যে যে ছড়া, ধাঁধা, প্রবাদ প্রবচন, লোককথা, লোকসঙ্গীত, কিংবদন্তি এইগুলোকে আমরা পাচ্ছি, এইগুলো মূলত লোকসাহিত্য নামে পরিচিত। এবং 19 শতকে বা 20 শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বা ভারত উপমহাদেশে ফোকলোর বলতে মূলত লোকসাহিত্যকে বোঝাতো। লোকসাহিত্য বলতে আসলে মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্র্যাডিশন, এইটিকেই 19 শতকে ফোকলোর হিসেবে গণ্য করা হয়েছে। সেই ওরাল ট্র্যাডিশনের ধারা এবং ধারণায় প্রায় পরবর্তীকালে 1-150 বছর এটাই, যেমন ইউরোপেও একটু বলবৎ ছিল, বিশেষ করে উপমহাদেশে আরও বেশি করে বলবৎ ছিল। আমাদের দেশে এখনও অনেক শিক্ষিত মানুষ মনে করেন ফোকলোর মানেই লোকসাহিত্য, অথবা ফোকলোর মানে ছড়া, ফোকলোর মানে ধাঁধা, ফোকলোর মানে প্রবাদ প্রবচন বা লোককথা, লোকসঙ্গীত ইত্যাদি। কিন্তু এর বাইরেও যে আরও অসংখ্য বিষয়গুলো আছে, যেমন আমরা আজকে দেখলাম যে লোকনৃত্য, লোকনাটক, এরপরে লোকাচার, লোকধর্ম। লোকাচারের মধ্যে অসংখ্য বিষয় আছে, যে লোক উৎসবের ব্যাপার আছে, লোক ধর্মের অসংখ্য লোকধর্মের ব্যাপারগুলো আছে, লোকচিকিৎসা, অসংখ্য লোকচিকিৎসার ব্যাপার আছে। তেমনি আমাদের বাংলাদেশে প্রায় কয়েক শত রকমের লোক খেলাধুলা আছে। লোকস্থাপত্য
ও আমাদের গ্রামের যে বাড়িঘরগুলো, সেই বাড়িঘরগুলো লোক স্থাপত্যের মধ্যে পড়ে। এরপর বাড়িঘর ছাড়াও আমরা দেখি যে বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের নওগাঁ, তারপরে নাটোর, রাজশাহী, চাপাই অঞ্চলের গ্রামাঞ্চলে এখনও ধান চাল রাখার জন্যে কিছু ডুল ব্যবহার করা হয়, ডাবর ব্যবহার করা হয়, এবং বাইরে কিছু কিছু স্থাপত্য রয়েছে। এই সবগুলোই লোকস্থাপত্যের মধ্যে পড়ে। এছাড়াও আরও অনেক বিষয় আছে লোকস্থাপত্যের মধ্যে, যেমন গ্রামাঞ্চলের খড়ের পালা, এরপর পাটখড়ির পালা, এই সবগুলোই লোকস্থাপত্যের অংশ। লোকযান, একটু আগে বলেছি যে আমাদের দেশে অসংখ্য লোকযান রয়েছে, নৌকা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলো অতীতকালের প্রায় কয়েক শত বছর ধরে, হাজার বছর ধরে আমাদের এই দেশে গ্রামীণ জনপদে এই সমস্ত লোকযানগুলো ব্যবহৃত হতো। সাম্প্রতিককালে এই বিশেষ করে ভ্যান, রিক্সা, এগুলোও এখন লোকযানের অংশ। ভটভটি, লসিমনের কথা বলেছি, এছাড়াও পালকি ছিল একসময়, ডুলি ছিল, এই সবগুলোই লোকযানের মধ্যে পড়ে। লোকশিল্প মধ্যে অনেক রকমের লোকশিল্প রয়েছে। সূচি শিল্প আছে, বেত ও বাঁশ শিল্প আছে, কাঁথা শিল্প আছে, নকশি কাঁথা, এই সবগুলো লোকশিল্পের মধ্যে পড়ে। আরও অনেক বিষয় আছে, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লোকযন্ত্রের কথাও একটু আগে বলেছি। লিখনকেন্দ্রিক ফোকলোর মূলত জাতক, রামায়ণ, মহাভারত, এইগুলো লিখিত উপাদান। এই লিখিত উপাদান থেকে আমাদের দেশে বা ভারতবর্ষে অসংখ্য মৌখিক উপাদান উপকরণের সৃষ্টি হয়েছে, এবং সেইগুলোই কে আমরা এখানে লিখনকেন্দ্রিক ফোকলোর বলেছি। এগুলো লিখিত উপাদান উপকরণ থেকে যেমন ফোকলোর মৌখিক ঐতিহ্যে এসেছে, আবার মৌখিক ঐতিহ্য থেকেও অনেক উপাদান উপকরণ লিখিত ঐতিহ্যে প্রবেশ করেছে। সেই বিষয়টি এখানে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি, বা লিখনকেন্দ্রিক ফোকলোরের মধ্য দিয়ে সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে। ফোকলোরের বাংলা প্রতিশব্দ। ফোকলোরের প্রায় অর্ধশতাধিক বাংলা প্রতিশব্দ রয়েছে। এই অর্ধশতাধিক প্রতিশব্দ থেকেই বোঝা যায় যে আসলে ফোকলোরের সঠিক কোনো প্রতিশব্দ বাংলা ভাষায় আমরা নিরূপণ করতে পারিনি, বা নিরূপণ করা একটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই শতাধিক প্রতিশব্দের মধ্যে আমরা কয়েকটি প্রতিশব্দকে এখানে একটু উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করেছি, যেমন লোকবিজ্ঞান, লোকশ্রুতি, লোকাচার, লোকবৃত্ত, লোককলা, লোকযান, লোকবার্তা, লোকতত্ত্ব, লোক ঐতিহ্য, লোকলোর, লোকসংস্কৃতি ইত্যাদি। আমাদের বাংলাদেশে অনেক ফোকলোরবিদ তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এইসব প্রতিশব্দ বা পরিভাষা প্রণয়ন করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লোকবিজ্ঞান শব্দটি গ্রহণ করেছিলেন। ডক্টর আশুতোষ ভট্টাচার্য লোকশ্রুতি শব্দটির পক্ষপাতী, ব্যবহারের পক্ষপাতী। ডক্টর গোরাচাঁদ কুণ্ডু তিনি লোকাচার শব্দটি ব্যবহার করেছেন। শঙ্কর সেনগুপ্ত লোকবৃত্ত শব্দটি ব্যবহার করেছেন। ডক্টর ওয়াকিল আহমদ লোককলা শব্দটি বলতে চান ফোকলোরের প্রতিশব্দ হিসেবে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লোকযান শব্দটি ব্যবহার করেছেন। ডক্টর বাসুদেব আগরওয়ালা হিন্দি এবং বাংলা উভয়তেই লোকবার্তা শব্দটি ব্যবহার করেছেন। বাংলাদেশে আব্দুল হাফিজ বিশিষ্ট ফোকলোরবিদ, তিনি লোকতত্ত্ব শব্দটি ব্যবহারের পক্ষপাতী।
এছাড়াও ডক্টর আনোয়ারুল করিম, ডক্টর আশরাফ সিদ্দিকী প্রমুখ ফোকলোরবিদ লোক ঐতিহ্য শব্দটি ব্যবহার করতে চান ফোকলোরের প্রতিশব্দ হিসেবে। ডক্টর মজহারুল ইসলাম ফোকলোরের প্রতিশব্দ হিসেবে একসময় লোকলোর শব্দটি চালু করেছিলেন, কিন্তু শব্দটি পণ্ডিত সমাজ যে গৃহীত না হওয়ায় এই শব্দটি ফোকলোরের প্রতিশব্দ হিসেবে আমরা বিবেচনা করতে পারিনি। ডক্টর মজহারুল ইসলাম নিজেও লোকলোর শব্দর পরিবর্তে পরবর্তীতে ফোকলোর শব্দটিকেই ফোকলোরের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেছেন। এর অবশ্য বেশ কিছু যুক্তি তিনি দেখিয়েছেন, আমরা একটু সেটা নিয়ে একটু কথা বলবো। তার পরে আমরা একটু দেখতে চাই লোক সংস্কৃতি। বাংলাদেশে অনেক ফোকলোরবিদ এবং পশ্চিমবাংলার অনেক ফোকলোরবিদ লোকসংস্কৃতি শব্দটিকে ফোকলোরের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেছেন। ফোকলোরের যতগুলো প্রতিশব্দ রয়েছে তার মধ্যে লোকসংস্কৃতি ঠিক ফোকলোরের প্রতিশব্দের মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও অনেকটা কাছাকাছি, ফোকলোরের একটা কাছাকাছি প্রতিশব্দ বলা যায় যে লোকসংস্কৃতি। কিন্তু এই লোকসংস্কৃতি শব্দটিকেই পশ্চিমবাংলার প্রায় তাবৎ ফোকলোরবিদই তারা ফোকলোরের প্রতিশব্দ হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু বাংলাদেশেও একসময় ডক্টর আশরাফ সিদ্দিকী, এরপরে প্রফেসর ডক্টর আব্দুল খালেক, শামসুজ্জামান খান, তারা লোকসংস্কৃতি শব্দটিকে গ্রহণ করেছিলেন, কিন্তু এখন তারাও ফোকলোর শব্দটিকেই ব্যবহার করতে চান। ফোকলোরের এইসব প্রতিশব্দের ভিড়ে না গিয়ে, মানে এত প্রতিশব্দের মধ্যে না গিয়ে আমরাও সরাসরি ফোকলোর শব্দটিকেই রাখতে চাই বাংলা প্রতিশব্দ হিসেবে। কেন রাখতে চাই এর বেশ কিছু কারণ আছে। যে আমরা দেখি যে বাংলা ভাষায় প্রতিনিয়ত ইংরেজি ভাষা থেকে অসংখ্য শব্দ ব্যবহৃত হচ্ছে, অতীতে হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমরা দেখি যে সরাসরি ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনেকগুলো শব্দ এসছে, স্কুল, কলেজ, এরপরে অফিস, এইরকম অসংখ্য শব্দ, স্টেশন, মাস্টার, এখন তো একেবারে দৈনন্দিন জীবনের কিছু কিছু অংশ হয়ে গেছে আমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ইমেইল, এই রকমই। যেহেতু অসংখ্য শব্দ আমরা ব্যবহার করছি, তো সেই কারণে আমরা এখন ফোকলোর শব্দটিকে বাংলা ভাষার প্রতিশব্দ হিসেবে ব্যবহার করতে চাই। আরেকটি কারণ হলো যে সারা বিশ্বেই ফোকলোর শব্দটি এখন একটি পরিচিত শব্দে পরিণত হয়েছে। ইউরোপে বলি, আমেরিকায় বলি, আফ্রিকায় বলি, এশিয়ায় বলি, প্রায় সব মহাদেশেই এখন ফোকলোর শব্দটি ব্যবহৃত হচ্ছে। অতীতে জার্মানে একসময় জার্মান ভাষায় ফোকলোরের প্রতিশব্দ করার চেষ্টা করা হয়েছে, নরওয়েতে করা হয়েছে, ফিনল্যান্ডে করা হয়েছে, এরপরে ফিলিপাইনে করা হয়েছে, পাকিস্তানে করার চেষ্টা করা হয়েছে, ইন্ডিয়াতেও করার চেষ্টা করা হয়েছে, আমরা বাংলাদেশেও যেরকম করার চেষ্টা করেছি। কিন্তু পৃথিবীর সব দেশেই এখন ফোকলোর একটি পরিচিত শব্দে পরিণত হয়েছে। আর এর যেহেতু বিজ্ঞান নির্ভর পঠন পাঠন বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য বিদ্যার সঙ্গে সম্পর্ক রেখেই ফোকলোর যেহেতু একটি স্বতন্ত্র বিদ্যা শৃঙ্খলে পরিণত হয়েছে, এবং বাংলাদেশে ফোকলোরের পঠন পাঠনে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফোকলোরের পঠন পাঠন শুরু হয়েছে। ফোকলোর একটি একাডেমিক শৃঙ্খলে পরিণত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ফোকলোর একটি স্বতন্ত্র বিদ্যা শৃঙ্খলা হিসেবে এর একাডেমিক পঠন পাঠন শুরু হয়েছে। তো সেই হিসেবে আমরা ফোকলোরকেই ফোকলোরের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করতে চাই। ফোকলোর সৃষ্টির প্রক্রিয়া। ফোকলোর কিভাবে সৃষ্টি হয়
আমরা একটু সেই বিষয়টি নিয়ে এখন একটু কথা বলবো যে ফোকলোরের উপাদান উপকরণ যখন কোনো উপাদান উপকরণ সৃষ্টি হয় আসলে সেটি এমনি এমনি সৃষ্টি হয় না, তার সামাজিক অথবা রাজনৈতিক অর্থনৈতিক বিশেষ কোনো পটভূমিতে সেটি সৃষ্টি হয়। তো সেই কারণে এই সৃষ্টির সঙ্গে একটা ক্রিয়াশীলতার বিষয় যুক্ত থাকে, মানে সৃষ্টি হবার সঙ্গে সঙ্গেই সেইটি সমাজ যদি গ্রহণ করে এবং সেই গ্রহণের মাত্রাটি যদি দীর্ঘস্থায়ী হয় তখনই সেটা ফোকলোর হয়ে ওঠে। যেমন একজন বাউল শিল্পী একটি লোকসঙ্গীত সৃষ্টি করলেন, একটি গান লিখলেন, গানটি যিনি সুর দিলেন এবং গাইলেন, কিন্তু তার এই গানটি আর কেউ গ্রহণ করলো না, আর কেউ গাইল না। তো সে কারণে এইটি আর তখন ফোকলোর হবে না। কিন্তু এটি ফোকলোর হতে গেলে অবশ্যই সেটি জনসমাজ কর্তৃক গৃহীত হতে হবে। জনসমাজ সেটিকে যদি গ্রহণ করে এবং ধারণ করে তাহলেই সেটা ফোকলোর হবে। ফোকলোরের এই জায়গায় একটি সামাজিক উপযোগিতা থাকতে হবে, সামাজিক উপযোগিতা না থাকলে সেইটি ফোকলোর হবে না। বিষয়টিকে আমরা একটি চিত্রের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করেছি। এটি ঠিক ঘড়ির কাঁটার মতো করে এই চিত্রটিকে ব্যাখ্যা করতে হবে। বুঝতে হবে যে প্রথমে সৃষ্টি, ঘড়ির 12 নম্বর কাঁটায় রয়েছে সৃষ্টি, তারপরে ডান দিক থেকে এটি এসছে, একটু আমাদের দেখতে হবে ক্রিয়া, বিশ্বাস, গ্রহণ, ধারণ। এইটির কেন্দ্রে রয়েছে ফোকলোর। আর এই চিত্রের পরিধিতে আমরা দেখতে পাচ্ছি জনগোষ্ঠী। জনগোষ্ঠী যখন কোনো কিছু সৃষ্টি করে এবং সেই সৃষ্টির পিছনে যখন কোনো ক্রিয়াশীলতা থাকে এবং সেই ক্রিয়াশীলতার সঙ্গে একটি বিশ্বাস এবং গ্রহণ ও ধারণের বিষয়টি থাকে, তখনই সেটি হয়ে ওঠে ফোকলোর। সেইটি যে কোনো বিষয়ই হতে পারে। সেটি হতে পারে একটা লোকশিল্পজাত কোনো উপাদান উপকরণ, কোনো বাচনিক উপকরণ, কোনো অঙ্গভঙ্গিজাত উপকরণ, অর্থাৎ সেটা লোকনৃত্য, লোকনাটক, যে কোনো বিষয়ই হতে পারে। অর্থাৎ সামাজিক গ্রহণযোগ্যতা না থাকলে সেইটি কখনোই ফোকলোর হবে না। সামাজিক পরিবর্তন ও ফোকলোর। অতীতে ধারণা ছিল যে ফোকলোরের উপাদান উপকরণগুলো আসলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেগুলো বিলুপ্ত হয়। আমরা আগে একটু বলে এসেছি এই বিষয়টি। কিন্তু এখন মনে করা হয় যে আসলে ফোকলোরের কোনো বিলুপ্তি ঘটে না, ফোকলোরের কোনো উপাদান উপকরণেরই বিলুপ্ত হয় না, এটা পরিবর্তিত হয়। এবং সেই পরিবর্তনটি নির্ভর করে মূলত সামাজিক পরিবর্তনের উপরে। নানান কারণে সামাজিক পরিবর্তন ঘটে। রাজনৈতিক কারণে সামাজিক পরিবর্তন হতে পারে, অর্থনৈতিক কারণে সামাজিক পরিবর্তন হতে পারে, যোগাযোগ ব্যবস্থার কারণে সামাজিক পরিবর্তন হতে পারে, প্রযুক্তির কারণে সামাজিক পরিবর্তন হতে পারে। এই যে সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের চলারও পরিবর্তন ঘটে। এই চালচলনের, আচার আচরণের পরিবর্তন আসে। মানুষের যে এই আচরণিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন সঙ্গে সঙ্গে মানব জীবনের যে আচরণিক পরিবর্তন আসে, সেই আচরণিক পরিবর্তনের ফলেই ফোকলোরের অনেক উপাদান উপকরণ পরিবর্তিত হয়ে যায়। যেমন বলেছিলাম, ঢেকির কথা বলেছিলাম যে অতীতে ঢেকি ফোকলোরের একটি অন্যতম উপাদান ছিল আমাদের দেশে, কিন্তু এখন আর ঢেকিকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঢেকির পরিবর্তে এখন আমরা দেখি যে গ্রামাঞ্চলে ধান মাড়াইয়ের নতুন যন্ত্র আবিষ্কার হয়েছে এবং সেই যন্ত্র কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করেনি। গ্রামের সাধারণ মানুষেরাই তাদের বুদ্ধি দিয়ে শ্যালো মেশিনকে কাজে লাগিয়ে ধান মাড়াইয়ের যন্ত্র আবিষ্কার করেছে।
একসময় আমাদের দেশে পালতোলা নৌকা চলতো। এখন সে পালতোলা নৌকার পরিবর্তে ইঞ্জিন চালিত নৌকার ব্যবহার আমরা দেখতে পাই। এই যে এ, বিষয়টি, আমাদের দেশে একসময় গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ছিল, কিন্তু এখন বাস দেখতে পাই আমরা, ট্রাক চলছে, বাস চলছে, এবং এই ট্রাক বাসের সঙ্গেও আমরা একটি এই সামাজিক পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করি। যে আমাদের দেশে যে রিক্সা রয়েছে, এই রিক্সার পেছনে বেশ কিছু ছবি দেখি আমরা। এই ছবি যেমন আগে দেখা যেত সিনেমার নায়ক নায়িকাদের ছবি দেখা যেত, সিনেমার কোনো কাহিনীর একটা বিশেষ কোনো দৃশ্য দেখা যেত, অথবা কোনো বনের দৃশ্য, অথবা নদীর দৃশ্য, পাহাড়ের দৃশ্য, এছাড়াও বিভিন্ন জীবজন্তুর দৃশ্য। এই যে দৃশ্যগুলোর মধ্য দিয়ে সিনেমার পেছনে এখন অটো রিক্সা আছে, সেগুলোর পেছনেও এরকম ছবিগুলো দেখতে পাই। বাসের ভিতরে নানান নকশা করা থাকে, তারপর বাসের ভিতর নানা ধরনের কথা লেখা থাকে। এইগুলো এখন আমাদের ফোকলোরের অংশ হয়ে উঠেছে। এছাড়াও গ্রামেও অনেক পরিবর্তন এসেছে, বিদ্যুৎ এসছে, বিদ্যুৎ আসার ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, গ্রামের রাস্তাঘাট উন্নত হয়েছে। কাজে সেখানেও জীবনযাপনের অনেক বিষয়েই পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামের ফোকলোরের উপাদান উপকরণেও পরিবর্তন এসছে। একসময় গ্রামের মানুষ হুকার ব্যবহার করত, এখন হুকার ব্যবহার দেখা যায় না। কিছু কিছু জায়গায় যে একেবারে বিলুপ্ত হয়নি তা নয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই পরিবর্তন হয়। আর আবার কিছু কিছু উপাদান উপকরণ একেবারে বিলুপ্ত হয়, কিন্তু সেটি আবার দেখা যাচ্ছে 10 বছর, 15 বছর, 20 বছর পরে অন্য কোনো ফর্মে আবার ফিরে আসে। যেমন আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ, বসন্ত বরণ ইত্যাদি। আগে গ্রামাঞ্চলে নদীর ধারে বটের গাছের নিচে মূলত পয়লা বৈশাখের মেলা বসতো। এখন সেইটি কোনো কোনো জায়গায় থাকলেও পয়লা বৈশাখ একেবারে জাঁকজমকভাবে পালিত হচ্ছে শহরে, গ্রামের থেকে শহরে। এবং এই শহরে পালনের ক্ষেত্রে আমরা দেখছি মঙ্গল শোভাযাত্রা আমাদের সংস্কৃতির একটি অন্যতম অঙ্গে পরিণত হয়েছে। ইউনেস্কো এটিকে আমাদের জাতীয় সংস্কৃতি এর একটি অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্ষবরণকেও আমরা দেখছি যে আমাদের বর্ষবরণের নানান রকমের অনুষ্ঠান জড়িয়ে আছে। গ্রামাঞ্চলে আগে চৈত্র সংক্রান্তি হতো, বর্ষবরণের বিশেষ করে হালখাতা হতো। তারপরে জমিদাররা সেখানে এই দিন প্রজাদের জন্যে নানা ধরনের আয়োজন করতেন, বিশেষ করে খাজনা আদায়ের জন্যে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতেন। তো সেই অনুষ্ঠানগুলো এখন কিছু কিছু বিলুপ্ত হয়েছে, কিন্তু শহরে নতুন করে বর্ষবরণের বিষয়টি চলে এসছে। এখন বাংলাদেশে যদি দেখি, এমনকি পশ্চিম বাংলাতেও যদি আমরা দেখি, অত বাংলা অঞ্চলে আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রায় প্রতিটি স্কুল, কলেজ, এমনকি শহরে প্রতিটি পাড়ায় মহল্লায় বর্ষবরণের অনুষ্ঠান হয়। বসন্ত বরণও স্কুল কলেজগুলোতে বেশ জাঁকজমকভাবে পালিত হয়। আমাদের চারুকলায় প্রত্যেক বছরই আমরা বসন্ত বরণের অনুষ্ঠান দেখি। চ্যানেল আই এখন বসন্ত বরণের অনুষ্ঠান করে, আরও বেশ কিছু মিডিয়া বসন্ত বরণের অনুষ্ঠান সরাসরি লাইভ করে। আমরা এইভাবে দেখতে পাই যে আসলে যে বিষয়টি আগে গ্রামাঞ্চলে ছিল, সেই বিষয়টি এখন শহরের সংস্কৃতির অঙ্গে পরিণত হয়েছে। তো আমরা দেখলাম নাগরিক ফোকলোরের কিছু বিষয়। এখন আমরা আরেকটি বিষয় একটু দেখব, যে সমসাময়িক ফোকলোর। এই বিষয়টি একেবারেই নতুন, যে ফোকলোরের যে আসলে সমকালেও যে ফোকলোর নিত্য নতুনভাবে সৃষ্টি হচ্ছে, তারই একটি উদাহরণ যে সমসাময়িক ফোকলোর। যেমন সম্প্রতি এখন করোনাকাল চলছে, কয়েকদিন আগে আমপান হয়ে গেল। তো এই করোনা নিয়ে ইতিমধ্যেই অনেক গান রচিত হয়েছে, লোকগান রচিত হয়েছে, এবং সেই গানগুলো মানুষের মুখে মুখে চলছে।
কোথাও কোথাও ছোট ছোট গল্প রচিত হচ্ছে, চুটকি রচিত হচ্ছে। এইগুলো ফোকলোরের একটা অংশে পরিণত হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে পশ্চিমবাংলার এক মহিলা, তিনি পটের গান করেন, আমপান এবং করোনা নিয়ে একটি পটের গান করেছেন এবং ফেসবুকে এটি বেশ ভাইরাল হয়েছিল। তো আমরা ফেসবুক ফোকলোরের কথাও বলছি, যে ফেসবুকে আমরা নানান রকম ফোকলোরের উপাদান উপকরণ দেখতে পাই। যে ফেসবুকে যখন কেউ একটা কার্টুন শেয়ার করে, যে কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দেখা গেল যে একটা কার্টুন দিয়েছে, সেই কার্টুনটা হাজার হাজার লাইক পড়ছে, অথবা কমেন্টস হচ্ছে, অথবা শেয়ার হচ্ছে, তখন এইটিকে আমরা ফেসবুক ফোকলোর বলছি বা বলবো এইটিকে। আমরা এই ফেসবুক ফোকলোরে আরও কিছু কিছু বিষয় দেখি, মডার্ন বিষয়, যেমন আমাদের ক্রিকেট খেলায় মাশরাফি বিন মুর্তজা যখন পাকিস্তানকে হারালো, তখন আমরা দেখলাম যে মাশরাফিকে টাইগার হিসেবে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ মাশরাফি সরাসরি একটি বাঘে পরিণত হয়েছে এবং এই বাঘ পাকিস্তানের একজন খেলোয়াড়কে তাড়া করেছে। তো এইটি আমরা ফেসবুকে এইরকম অসংখ্য কার্টুন, অথবা আমরা এই একটি ছবির অ্যানিমেশন দেখি, এইগুলোকে আমরা ফেসবুক ফোকলোর বলছি। তো এইটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে ফোকলোর যে কোনো গ্রামের বিষয় নয়, অথবা ফোকলোর যে কোনো অতীতের বিষয় নয়। যে ফোকলোরের সঙ্গে অতীতের বিষয় জড়িয়ে আছে ঠিক, কিন্তু অতীত এবং বর্তমান দুইয়ের সমন্বয়েই ফোকলোর। ফোকলোর শুধুমাত্র অতীতের বিষয় নয়, আবার শুধুমাত্র বর্তমানেরও বিষয় নয়, অতীত বর্তমান উভয়ের সমন্বয়ে ফোকলোর। আমরা এখন কয়েকটি একটি ছবি দেখব, যে এই ছবির মধ্য দিয়ে আমরা ফোকলোরের এই পরিবর্তনশীলতাকে কীভাবে ফোকলোর পরিবর্তিত হয় একটু সেটা দেখছি। আর যে মঙ্গল শোভাযাত্রা, একটু আগে আমি বলেছিলাম যে বাংলাদেশের সংস্কৃতির এখন একটি অন্যতম উপাদানে পরিণত হয়েছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের দিন চারুকলার থেকে আমাদের এই মঙ্গল শোভাযাত্রা বের হয়, এবং এই মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য টাইপ, এই ট্যাপা পুতুল, তারপরে হাতি, ঘোড়া, মহিষ, বাঘ, পেঁচা, এই যে অসংখ্য বিষয়গুলো দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কেন? এইটা এই বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তো আমাদের জীবনের যে অংশ, জীবনের সঙ্গে জড়িয়ে থাকার যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখি। কোথাও কোথাও মঙ্গল শোভাযাত্রায় সরাসরি লাঙ্গল, জোয়াল, মই, তারপরে তোড়ে জাল, অথবা মাছ ধরার কোনো যন্ত্র, এই সমস্ত বিষয় নিয়ে, এমনকি কোথাও কোথাও গরু, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, এইসব নিয়েও মঙ্গল শোভাযাত্রা আমরা করতে দেখি। তো এই সবগুলো বিষয়ই আসলে আমাদের সংস্কৃতির অঙ্গ, আমাদের জীবনের অঙ্গ। কাজেই সেই বিষয়গুলোই নানান টাইপ এবং মোটিভ নিয়ে যখন আমাদের সামনে উপস্থাপিত হয়, তখন সেইটি একটি ফোকলোরে পরিণত হয়। আমরা আরেকটি একটু দেখছি যে মোরগ লড়াই, এইরকম অসংখ্য বিষয় আছে আমাদের ফোকলোরে। আমরা ছবিতে দেখছি যে দুটি মোরগ লড়াই বাংলাদেশের একটি অন্যতম লোকজ খেলাধুলার একটা অংশ। বিশেষ করে এই পয়লা বৈশাখের দিন এখন যেখানেই মেলা লাগে বা মেলা বসে, সেখানেই আমরা দেখি মোরগ লড়াই এর ব্যাপারটি রয়েছে। এছাড়া লাঠি খেলার ব্যাপার রয়েছে। এছাড়াও অনেক জায়গায় গীতের আয়োজন করা হয়। এইসবের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোকলোরের একটা পুনর্জাগরণ ঘটেছে। বিশেষ করে পয়লা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা এবং বর্ষবরণ পালনের মধ্য দিয়ে আমাদের ফোকলোর চর্চার একটা নবজাগরণ ঘটেছে আমরা বলতে পারি। আমরা একটু দেখব যে আসলে ফোকলোরকে বুঝতে হলে, যে ফোকলোরের পঠন পাঠন সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাবার জন্যে, বা এর সঙ্গে একটু পরিচিতি থাকা দরকার। সেই পরিচিতির জন্যেই আমরা এখানে কয়েকটি রেফারেন্স বইয়ের
ছবি দিয়েছি, এবং এই বইগুলো যদি তোমরা একটু নাড়াচাড়া করো, পড়ালেখা করো, তাহলে ফোকলোর সম্পর্কে একটি ভালো ধারণা তোমরা পোষণ করতে পারবে। এখানে আমরা দেখছি যে ফোকলোর পরিচিতি ও পঠন পাঠন ডক্টর মাজহারুল ইসলাম, তিনি বাংলাদেশের ফোকলোর চর্চার পথিকৃৎ, এবং এই গ্রন্থে তিনি ফোকলোরের যেমন পরিচিতি তুলে ধরেছেন, তেমনি ফোকলোরের বেশ কিছু মতবাদ এবং পদ্ধতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো ও অত্যন্ত ও আধুনিক দৃষ্টিভঙ্গিতে তিনি করেছেন। কাজে এই বইটি তোমাদের হাতের কাছে থাকলে এবং বইটি যদি তোমরা পড়তে পারো, তাহলে ফোকলোরের অনেক বিষয় তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আরেকটি গ্রন্থ পশ্চিমবাংলা থেকে বেরিয়েছে, কলকাতা থেকে বেরিয়েছে, ডক্টর তুষার চট্টোপাধ্যায়ের লোকসংস্কৃতি পাঠের ভূমিকা। অসংখ্য বই আছে, আমি এখানে মাত্র কয়েকটা বইয়ের কথা বলছি। যে ফোকলোরের তত্ত্ব মতবাদ নিয়ে অনেক বই আছে, কিন্তু আমি এখানে মাত্র কয়েকটা বইয়ের কথা বলেছি। যে লোকসংস্কৃতি পাঠের ভূমিকা, এই বইটি তোমরা নাড়াচাড়া করে দেখতে পারো, এইখান থেকেও তোমরা অনেক সাহায্য সহযোগিতা পাবে। ওয়াকিল আহমদ বাংলাদেশের একজন বিশিষ্ট ফোকলোরবিদ, তিনি লোককলা তত্ত্ব মতবাদ, এটি একটি ক্ষুদ্র গ্রন্থ হলেও এইখানেও তিনি ফোকলোরের তত্ত্ব মতবাদ নিয়ে অনেক কথা বলেছেন, এটিও তোমরা নাড়াচাড়া করে দেখতে পারো। আরেকটি ভালো গ্রন্থ বলবো, এটা পল্লব সেনগুপ্ত, লোকসংস্কৃতির সীমানা ও স্বরূপ, এটি কলকাতা থেকে বেরিয়েছে। এই বইটি যারা ফোকলোর নিয়ে গবেষণা করতে চাও বা পরবর্তীতে ফোকলোরের উপর একটু পড়ালেখা করতে চাও বা বিশেষ ডিগ্রি নিতে চাও, এমফিল পিএইচডি করতে চাও, তাদের জন্যে এই যে গ্রন্থগুলোর কথা বললাম এইগুলো তো অবশ্যই, এবং এছাড়াও আরও অসংখ্য গ্রন্থ রয়েছে, এগুলো নাড়াচাড়া করবে। পল্লব সেনের এই গ্রন্থটি তোমাদের দৃষ্টি, ফোকলোর সম্পর্কে তোমাদের দৃষ্টি খুলে দেবে, দৃষ্টির জানালা খুলে দেবে তোমাদের। তো এইটি একটি অসম্ভব রকমের ভালো গ্রন্থ। এই গ্রন্থটিকে তোমরা নাড়াচাড়া করবে অবশ্যই, যদি তোমাদের সম্ভব হয় অনলাইনে সার্চ দিলেও এই বইগুলোর সম্পর্কে তোমরা তথ্য পেতে পারো। এখন আমরা একটু আমাদের সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে একটু তোমাদের একটু অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করছি, যে এই বিষয়গুলো তোমাদের এই যে অধ্যায়টি আমরা আলোচনা করলাম, যে বিষয়টি আলোচনা করলাম ফোকলোরের সাধারণ পরিচিতি, এই পরিচিতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই কয়েকটি সম্ভাব্য প্রশ্ন আমরা এখানে দিয়েছি। 1 নম্বর, ফোকলোর কি? ফোকলোরের বাংলা প্রতিশব্দ অথবা পরিভাষার পরিচয় দাও। 2 নম্বর, ফোকলোরের সংজ্ঞা দাও, ফোকলোরের শ্রেণীবিন্যাস ও বিষয়বস্তুর পরিচয় দাও। 3 নম্বর, সময়ের সঙ্গে সঙ্গে ফোকলোরও পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। 4 নম্বর, 19 ও 20 শতকী ফোকলোরের মধ্যে পার্থক্য নির্দেশ করো। আরও অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা যদি যে কয়টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এই সবগুলোই যদি একটু ভালো করে দেখো, তাহলে তোমরা এই অংশ থেকে অন্ততপক্ষে 6-7টি থেকে 8-10টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এখানে আমরা মোটা দাগে 4টা প্রশ্ন দিয়েছি। এই 4টা প্রশ্ন তো অবশ্যই, যদি তোমরা এই লেকচারটি ভালো করে একটু শোনো, ফলো করো, অথবা যে রেফারেন্স বইগুলো দিলাম আমার এই আলোচনার সঙ্গে সঙ্গে যদি রেফারেন্স বইগুলো একটু নাড়াচাড়া করো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। তোমাদের সকলের সুন্দর জীবন প্রত্যাশা করি, সকলেই সুন্দর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে চলবে।